অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ঈদ পরবর্তী বাংলা দ্বিতীয় পত্রী ক্লাসে তোমাদের স্বাগত জানাই। প্রথমে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেব আমি, এরপর আমরা আমাদের আলোচনায় চলে আসব। বাংলা দ্বিতীয় পত্রের যে অংশটি নিয়ে আজ আমরা কথা বলবো, বাংলা শব্দের বাক্য শুদ্ধিকরণ। আজ আমরা বাক্য শুদ্ধিকরণ নিয়ে কথা বলবো। সঙ্গত কারণেই কাদের জাহান স্যার এই সময় এই ক্লাসটি নেওয়ার কথা ছিল, ওনার স্থলাভিষিক্ত হয়ে আমি তোমাদের ক্লাসটি নিচ্ছি। বাক্য শুদ্ধিকরণে আজ আমরা এমন কিছু বিষয় শিখব যে বিষয়গুলো ব্যক্তি জীবনেও খুব বেশি আবশ্যক। প্রথমেই তোমরা তোমাদের রোলগুলো আমাকে বলো, আমি রোলগুলো নিয়ে নেই, তারপরে আমরা কয়েক মিনিটের মধ্যে আমরা ক্লাসে চলে আসব। সঞ্জিদা আফরিন ঐশী 205। তোমরা জানো যে তোমাদের অ্যাটেন্ডেন্স এখন বাধ্যতামূলক এবং যাদের অ্যাটেন্ডেন্স থাকবে না হয়তো বা তাদের জন্য কোনো শাস্তিও নির্ধারিত হতে পারে। 227 নাইম ইসলাম, 213 লাইবা। সালাম দেওয়ার দরকার নেই, তোমরা শুধু রুলগুলো লেখো। নাম 534 মিফতাহুল ইসলাম জয়। কেননা তোমাদের রোল যদি না থাকে তাহলে হয়তো বা অ্যাবসেন্ট ফিউ ধরা হতে পারে, সুতরাং তোমাদের ক্লাস করতে হবে। সঞ্জনা বণিক সূচি 201। তাহিরা বিনতে মেজাবিন 431। আমি নির্ধারিত সময়ের পরে রোল আর নেব না এবং তোমরা যারা থাকবে না তাদেরকে অ্যাবসেন্ট বলেই আমি এটা জমা দিয়ে দেবো। আবরার সিদ্দিকী আলভি 431 সিগমা। তোমরা এখন আর সিগমায় নেই, তোমরা এখন পরবর্তী শাখায় চলে গেছো, তোমরা এখন হবা ডেল্টা। ওকে, 525। আমি তোমাদের রোল কল জন্য 10 পর্যন্ত সর্বোচ্চ সময় ব্যয় করতে পারি। নাইম ইসলাম 227। প্লুটো। তোমাদের আজ আমি শেখাবো আমাদের বাক্য শুদ্ধিকরণ অংশে 245 বাক্য শুদ্ধিকরণ অংশে আমরা দেখব যে এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলি যদি বাক্যের মাঝে চলে আসে তো তোমরা ভাবো যে তাহলে ওই বাক্যটি আমাদের ভুল হয়েছে এবং প্রায় সময় কনফিউজড পড়ে যাও। যেমন ধরো আমরা খাতায় দেখাবো এবং এই জাতীয় শব্দগুলোর কারণে বাক্য শুদ্ধিকরণগুলো তোমাদের ভুল হয়ে থাকে। তোমরা যদি লক্ষ্য করো তো লক্ষ্য করলে দেখতে পারবে আমি এখানে একটি শব্দ লিখেছি। দেখো আমি এখানে একটা শব্দ লিখেছি। আজকের আমার শিরোনাম বাক্য শুদ্ধিকরণ, সমুচ্চারিত শব্দের বানান। অর্থাৎ সমুচ্চারিত শব্দের বানান একই রকম উচ্চারিত হচ্ছে এবং একই রকম উচ্চারণ হওয়ার কারণে তোমরা এই জায়গায় প্রায়শ তোমরা চিন্তাগ্রস্ত হয়ে যাও যে আসলে কোনটি শুদ্ধ। একটি শব্দ উচ্চারণ একই রকম, দেখো অবদান আবার অবধান, আমরা এখানে লিখলাম অবদান এবং অবধান। এখন একটি বাক্যের মধ্যে এই দুইটি শব্দের যে কোনো একটি শব্দ আসতে পারে। ওকে, ধরো আমরা
জানি অবদান, যদি আমরা অবদানের কথা বলি তাহলে আমরা এখানে বলতে পারি অবদান শব্দের অর্থ হচ্ছে কীর্তি, অথবা আমরা বলতে পারি মহৎ কর্ম। তোমাকে প্রথমে শব্দের অর্থটি জানতে হবে, কীর্তি অথবা মহৎ কর্ম। কিন্তু আমরা যদি অবধানের কথা বলি তাহলে দেখব এটার অর্থটা দাঁড়ায় মনোযোগ। এবার আমরা আমাদের আচ্ছা, রোল কল তোমরা লিখতে থাকো, রোল কল লিখতে থাকো, আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, আমরা যদি বলি তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, আমরা শব্দটা লিখি তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ তাই তবু জীবনের রথ। এখন আমরা যদি বলি পড়ালেখায় তোমার অবদানের অভাব পরিলক্ষিত। দেখো, আমরা এখানে একটা শব্দ লিখলাম, আমাদের যে শব্দটা লিখলাম শব্দটা এরকম যে পড়ালেখায় তোমার অবদানের অভাব। এখন তোমার মনে হতে পারে বাক্যটি সঠিক, কই এখানে তো কোনো বাক্য, কোনো শব্দ, কোনো বানান তো ভুল দেখা যাচ্ছে না। পড়ালেখায় তোমার অবদানের অভাব, কোনো বাক্য, কোনো শব্দ কি ভুল আছে? দেখো, কোনো শব্দ ভুল নেই, কিন্তু এটি ভুল। কেন ভুল তোমাকে এখানে মনে রাখতে হবে। এখানে বলা হচ্ছে যে পড়ালেখায় তোমার অবদানের অভাব। দেখো, আমি প্রথমে লিখেছিলাম অবদান, অবদান শব্দের অর্থ হচ্ছে কীর্তি, মহৎ কর্ম, অর্থাৎ তুমি যেটা সৃষ্টি করবা এটাই হচ্ছে কীর্তি। আর পরের অবধান এটা হচ্ছে মনোযোগ। তাহলে পড়ালেখায় তোমার অবদানের অভাব, এখানে বাক্যটি ভুল এই কারণে, দেখো একই রকম সমুচ্চারিত শব্দ এবং এইটা ভুল। এখানে তোমার কি হবে তাহলে খেয়াল করো, তোমার এখানে এই অবদান হবে না, এটা হবে অবধান, যার অর্থ হচ্ছে মনোযোগ। ওকে, প্রথম সেন্টেন্সটি দেখো তো। আমরা প্রথম সেন্টেন্সে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললাম যে পড়ালেখায় তোমার অবদানের অভাব। অবদান, হ্যাঁ তোমরা কমেন্টস করতে থাকো, আমি রোলগুলো নিয়ে নেব। পড়ালেখায় তোমার অবদানের অভাব, এখানে দেখো স্বরীয় অ ব দয়াকার দন্তন্য, যদি এটা থাকে তাহলে এটা ভুল হয়ে যাবে, কারণ অবদান শব্দের অর্থ হচ্ছে কীর্তি অথবা মহৎ কিছু। আমি আজকে তোমাদের বেশ কনফিউজড হয়ে যাও যে শব্দগুলো থাকলে ওই বাক্যটি শুদ্ধিতা যাচাই করতে তোমরা সংশয়ে পড়ে যাও, ঠিক সেই জাতীয় বাক্যগুলোই আজকে আমি কথা বলবো। ওকে, পরে দেখো, পরের সেন্টেন্সটি দেখো, তোমরা খাতায় অবশ্যই লিখবা। অবিরাম, দুটির মাঝে কোনো পার্থক্য দেখতে পাচ্ছ কি না? অবিরাম আর একটা অভিরাম। দেখো, আমি তোমাদের পরীক্ষায় কীভাবে প্রশ্ন হয় সেটা বলে দিচ্ছি। অবিরাম, অনবরত, একটা হচ্ছে অনবরত, আর আমরা যদি বলি অবিরাম তাহলে সুন্দর। বক্সের মধ্যে যে দুটি শব্দ লিখেছি শব্দ দুটি খেয়াল করো। আমি লিখলাম অবিরাম, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি না? কমেন্টসে জানাও। ওকে,
তোমাদের বুঝতে অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবা। দেখো আমরা যদি বলি অবিরাম দিয়ে একটা বাক্য তৈরি করি যে নয়নাভিরাম দৃশ্যটি আমাদের মুগ্ধ করে। এখানে দেখো আমরা যদি এভাবে লিখি নয়নাভিরাম শব্দটি, দেখো তোমাদের পরীক্ষায় এই শব্দটি দেয়া থাকে, তোমাদের একটি বাক্য দেয়া থাকবে এবং বাক্যটির মাঝে এরকম একটা শব্দ দেয়া থাকে যে নয়নাভিরাম দৃশ্যটি আমাদের মুগ্ধ করে। নয়নাভিরাম দৃশ্যটি আমাদের মুগ্ধ করে। তোমরা এই জায়গায় কনফিউজড হয়ে যাবো যে আসলে বিষয়টা কি। তাহলে তোমাদের কি করতে হবে, এটা কেটে দিতে হবে, এটা ভুল। নয়নাভিরাম এটা ভুল। তাহলে কি হবে বলো দেখি, তোমাদের এই যে বিরাম বর জায়গায় তোমাদের এখানে ভ নিয়ে আসতে হবে। কি করতে হবে, বর জায়গায় ভ নিয়ে আসতে হবে। কেননা নয়নাভিরাম এই যে যখন বিরাম শব্দটা আসবে তখন হচ্ছে অনবরত। যেমন বলো, এরকম বলতে পারো যে এই বর্ষায় নয়নাভিরাম বা অবিরাম বৃষ্টি পড়ছে। যদি তুমি বলো অবিরাম বৃষ্টি পড়ছে তখন হবে এটি, কেননা এটির শব্দের অর্থ হচ্ছে অনবরত, কন্টিনিউয়াসলি চলতেছে। কিন্তু যখন অবিরাম সুন্দর অর্থে বোঝাবা, যেটা তোমার মন আকর্ষণ করে, তখন হবে এই অবিরাম। এই দুইটা কে বুঝতে পারো নাই বলো? অর্থাৎ আজকে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়গুলো বা যে শব্দগুলির কারণে বাক্যগুলো ভুল হয়ে যায় এবং এগুলো ধরতে তোমাদের বেশ কষ্ট হয়ে যায়। পরে দেখো, পরে শব্দটির দিকে খেয়াল করো। পরে আমি যে শব্দটা লিখেছি, পরের শব্দটার দিকে দেখো, আমরা লিখেছি আদি এবং আধি। তোমাদের মাঝে কেউ আছো যে এই শব্দ দুটির অর্থ বলতে পারো? আদি এবং আধি যদি কেউ থাকো বা যদি কেউ পারো তাহলে কমেন্টস করো। আমি এখানে দুটি শব্দ লিখেছি, একটা হচ্ছে আদি সরিয়া তয় রস্যই আদি, আর একটা আ ধয় রস্যই আদি। দেখো, সৃষ্টির আদিতে আমরা কি ছিলাম? অনেকে বলে সৃষ্টির আদিতে আমরা মনুর বংশধর ছিলাম। সৃষ্টির আদিতে আমরা মনুর বংশধর ছিলাম। তাহলে আদি শব্দের অর্থ হচ্ছে প্রথম, অথবা আমরা বলতে পারি মূল, যেটা তোমাকে গোড়া বলা হয়। মানে সৃষ্টি শুরুতেই আমরা কি ছিলাম, এইটা ছিলাম। অর্থাৎ মানুষের আদিতেও শূন্য, অন্তেও শূন্য। কিন্তু আমরা যদি আধি শব্দটার কথা বলি, আধি শব্দটির অর্থ হচ্ছে বিপদ। আদি শব্দটির অর্থ হচ্ছে তোমার বিপদ, যাকে তোমরা মনোপীড়াও অনেক সময় বলে থাকো। তাহলে দেখো, আগে শব্দ দুটির অর্থ খেয়াল করো, তাহলে তোমাদের পরীক্ষায় খেয়াল করতে হবে। যে তোমার কোন শব্দটি দেয়া আছে। যদি তোমার পরীক্ষায় দেয়া থাকে আদি, এরকম যদি দেয়া থাকে সৃষ্টির আদিতে, যদি এইটা দেয়া থাকে, আমরা এভাবে দিলাম আদিতে শূন্য, আদিতে শূন্য। আমরা যদি এইভাবে দেই তাহলে দেখবা এটা ভুল। এইটা কি? এইটা ভুল। যদি বলতে পারো করোনার এ আদিতে
করোনার এই আদি থেকে আমাদের রক্ষা করো, তখন তোমাদের এটা ঠিক হবে। কেননা যদি তোমার আদি শব্দটা চলে আসে, তাহলে এই করোনার এই আদি থেকে আমরা পরিত্রাণ চাই। করোনার আদি থেকে পরিত্রাণ চাই। তোমাদের পরীক্ষায় কিন্তু এই বাক্যটি দেয়া হতে পারে। তখন তোমরা মনে রাখবা এই আদি শব্দের অর্থ হচ্ছে বিপদ, অর্থাৎ এই করোনার বিপদ থেকে আমরা রক্ষা চাই। কিন্তু যদি তোমার আদি দেয়া থাকে, এটা ভুল। তবে এভাবে থাকতে পারে যে আদিতে করোনা এত আদি ছিল না, মানে শুরুতে করোনা এত বিপজ্জনক ছিল না। এভাবে তোমাকে মনে রাখতে হবে। ওকে, পরের শব্দটির দিকে খেয়াল করো। দেখি তোমরা এইটা কেউ পারো কি না। যে পারবা সে কমেন্টস করবা। অর্ঘ। আর একটা হচ্ছে অর্ঘ। দেখো দুটো একই উচ্চারণ হচ্ছে। অর্ঘ এবং অর্ঘ বাহ্যিক দৃষ্টিতে মনে হবে যে এখানে কোনো পার্থক্য নেই, বা পারবে কেউ? সিফাত, ওকে, তোমাদের মাঝখানে আরও বেশ কিছু স্টুডেন্ট এসেছো, তাদের অ্যাটেন্ডেন্সটা আমি আবারও আগে নিয়ে নেই। দেখা যাচ্ছে 234, 237, ইমাম মেহেদি 544, 544, আহমেদ তালুকদার 539, মঈনুদ্দিন আমিন, রাফি আমিন 524, 539, আরওয়া জাহান 221, প্রদীপ দেবনাথ, পূজা রানী 302, 237, 469, 544, 544, 469, 544, 245, আমি লিখেছি 245, ফিদা 120, 120, 469, 469, 544 লিখেছি। ওকে, আমরা তাহলে আমাদের পড়াশোনায় আবারও চলে আসি। আমি তোমাদের জিজ্ঞাসা করেছিলাম যে এই শব্দ দুটির অর্থ তোমরা কেউ জানো কিনা। তোমাদের পরীক্ষায় এরকম দুইটি শব্দ থেকে থাকে। অর্ঘ, দেখো যদি তোমার বাক্যে এই দুটি শব্দ থাকে তখন এখানে তোমরা খেয়াল করবা, যদি তোমার অর্ঘ থাকে তখন তোমার এটা দাঁড়াবে মূল্য। অর্ঘ যদি থাকে তো এখানে অর্ঘ শব্দটির অর্থ দাঁড়াবে মূল্য। কিন্তু যদি তোমার দেয়া থাকে অর্ঘ, তখন এটার অর্থ দাঁড়াবে পূজার উপকরণ। দাঁড়াবে পূজার উপকরণ। দেখো, তো তোমাদের পরীক্ষায় এই দুটি দিয়ে বানান থাকতে পারে। অর্ঘ শব্দের অর্থ মূল্য।
বুঝতে পারলা? অর্ঘ্য, অর্ঘ্য মানে মূল্য। আর যদি থাকে অর্ঘ্য, অর্ঘ্য পূজার উপকরণ। শব্দ দুটি খেয়াল করবা। পরীক্ষায় কোন অর্থে বাক্যে তোমাকে খেয়াল করতে হবে, পরীক্ষায় বাক্যে এই শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। এটা কি মূল্য, দাম নির্ধারণ করতেছে? যদি মূল্য বা দাম নির্ধারণ করে তখন তোমার প্রথমটা হবে। যদি মূল্য অথবা দাম নির্ধারণ না করা হয় তবে এখানে তোমার দ্বিতীয়টা হবে, পূজার উপকরণ। ভক্তি পূজার উপকরণ অর্থে তোমার নিচেরটি ব্যবহৃত হবে, এবং এটি যদি না হয়, মূল্য নির্ধারণ করা হয়, তখন তোমার উপরেরটি ব্যবহার করা হবে। এবার চলে যাও পরের শব্দটি দেখো, উপাদান এবং উপাধান। তোমাদের মাঝে এমন কোন স্টুডেন্ট আসো যে প্রথমটির অর্থ তোমরা জানতে পারো, দ্বিতীয়টির অর্থ বলতে পারবে? প্রথমটির অর্থ তোমরা সহজেই জানো, যে যেটাকে বলা হয় উপকরণ। তোমাদের কমেন্টস নেই কেন? যদি থাকে উপাদান, থাকতে পারে উপাদান। উপাদান শব্দটি থাকে, কিন্তু যদি পরীক্ষায় এরকম দেয়া থাকে, উপাদানে মাথা রেখে ঘুমিয়ে গেলাম, এবার দেখো আমি এখানে লিখলাম উপাদানে মাথা রেখে ঘুমিয়ে গেলাম। এই উপাদান, গুড, হাসনাত হক। উপাদান শব্দের অর্থ তাহলে কি দাঁড়াচ্ছে? উপাদান শব্দটির অর্থ হচ্ছে বালিশ। তাহলে তোমাদের পরীক্ষায় সহজেই দেয়া থাকতে পারে। তোমরা পরীক্ষায় দেখবে যে উপাদান দেয়া না থেকে উপাদান থাকলো, অথবা এমন একটা বাক্য তৈরি করা হলো যেখানে উপাদান না থেকে উপাদান দেয়া আছে। তোমরা ভাবলা যে শিক্ষক মনে হয় এটা ভুল করে উপাদান দিয়েছে, এটা আসলে উপাদান হবে। আসলে না। উপাদান শব্দটির অর্থ যদি আমরা এবার চলে যাই, তাহলে আমরা এখানে দেখব উপাদান শব্দের অর্থ হচ্ছে বালিশ। তো কি দাঁড়ালো তাহলে? উপাদান শব্দটির অর্থ হচ্ছে উপকরণ, ম্যাটেরিয়ালস, যেটাকে তোমরা বলে থাকো। আর আমরা এখানে বলতেছি উপাদান। উপাদান শব্দটির অর্থ যখন চলে আসবে তখন হবে বালিশ। ওকে, এবার আমরা চলে আসি পরের শব্দে। মিস্টার খান, আসিফ 450, তোমরা এত দেরি কেন? চলে আসো। দেখো এখানে তোমরা দুটো শব্দ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে চ্যুত এবং অপরটিও দেখো চ্যুত, দেখতে প্রায় একই রকম। প্রথমটা হ্রস্ব উকার এবং পরেরটা দীর্ঘ উকার। এই দুটির কারণে বাক্যটি টোটাল পরিবর্তিত হয়ে যাচ্ছে। তোমরা কেউ জানো প্রথমটির এবং দ্বিতীয়টির অর্থ কি? আমরা যদি বলি স্বর্গচ্যুত, স্বর্গচ্যুত, যদি আমরা এইভাবে বলি যে ভ্রষ্ট, প্রথমটার অর্থ দেখো ভ্রষ্ট, অথবা তোমরা বলতে পারো পতিত। স্বর্গে কোনো দেবতা অপরাধ করলে তাকে স্বর্গ থেকে চ্যুত করে দেয়া হয়, ভ্রষ্ট করে দেয়া হয়, পতিত হয়, ফেলে দেয়া হয়। যেমন তোমরা বলতে পারো যে বোটা আলগা ফল গাছে বেশি দিন থাকে না, চ্যুত হয়ে যায়। চ্যুত শব্দের অর্থ তোমাকে খেয়াল করতে হবে যে তোমাদের বাক্যে এই দুইটি শব্দের কোনটি পরীক্ষায় দেয়া আছে। যদি প্রথমটি থাকে চ্যুত, তাহলে হবে ভ্রষ্ট, যেটাকে বলা হয় খসে পড়া অথবা পতিত, পড়ে যাওয়া। কিন্তু যদি তোমার চ্যুত দেয়া থাকে তাহলে এইটির অর্থ দাঁড়াবে আম। এটির অর্থ কি দাঁড়াবে? এটির অর্থ দাঁড়াবে আম। আমি স্পষ্ট করে দিচ্ছি, দেখো তোমাদের দেয়া থাকলো স্বর্গচ্যুত দেবী মনসা
স্বর্গচ্যুত দেবী মনসাকে নিয়েই রচিত হয়েছিল মনসা মঙ্গল কাব্য। তো তোমাদের প্রথম হ্রস্বকার না থেকে তোমাদের দেয়া থাকলো দীর্ঘকার। তাহলে কি থাকলো? তোমাদের পরীক্ষায় দেয়া থাকলো স্বর্গচ্যুত। তোমাদের পরীক্ষায় এটি দেয়া থাকলো, তাহলে এটি ভুল। আমরা আবারও এদিকে চলে আসি। দেখো, চ্যুত শব্দের অর্থ ভ্রষ্ট। চ্যুত শব্দের অর্থ ভ্রষ্ট অথবা পতিত। কিন্তু যদি দীর্ঘকার দেয়া থাকে তখন এটার অর্থ দাঁড়াবে কি? এটার অর্থ দাঁড়াবে আম। বুঝতে পারলা? আরো অনেকেই চলে আসছো, তাদের রোল কলটা নিয়ে নেই। তোমাদের অনলাইন ক্লাস এখন বাধ্যতামূলকই করা হচ্ছে। 100 দেখো পড়ে এসেছো 113। হ্যাঁ, সঞ্জিদা আফরিন ঐশী বিতাড়িত বলা যায় 342, 518, 450, 450। মিস্টার খান, তোমার রোল কত ছিল? 157। রোল 157, 552, 552, 504, 572। ওকে, তোমাদের 430। তোমাদের আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলি, হ্যাঁ, কি কমেন্টস করেছো? স্যার আম, আম দিয়ে কি বোঝাচ্ছে? দেখো, আম দিয়ে যা বোঝাচ্ছে, যদি তোমার দীর্ঘকার দেয়া থাকে তখন এটা চ্যুত হয়ে যাবে। চ দীর্ঘকার জ ফলা ত, তখন এটার অর্থ হবে আম। তোমার এভাবে দেয়া থাকলো রাজশাহীর চ্যুত বাংলাদেশে খুবই জনপ্রিয়। 120 লিখেছি মিস্টার খান, 572 লিখেছি, 537, 537, 157। ওকে, তোমার দেয়া থাকলো রাজশাহীর চ্যুত বাংলাদেশে বেশ জনপ্রিয়। তো এখানে আমি তোমাকে দেখাই দিচ্ছি। দেখো, এখানে দুইটা ভাবে থাকতে পারে তোমার বাক্যটা এরকম থাকতে পারে। একটা হচ্ছে ভ্রষ্ট। ভ্রষ্ট মানে পতিত হয়ে যাওয়া, যেটাকে বলা হয় খসে পড়া। আর যদি আরেকটা থাকে চ্যুত, চ্যুত শব্দের অর্থ আম, তাহলে তোমাকে দেখতে হবে এখানে বাক্যটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। বাক্যটি ভ্রষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে না তোমার আম অর্থে ব্যবহৃত হয়েছে। ওকে, পরেরটাতে চলে যাই। পরেরটা আমরা যে শব্দ নিয়ে কথা বলবো, এটা বললাম তুলা। দেখি তোমাদের মাঝে কোনো মেধাবী স্টুডেন্ট আছো কি না যে দুইটি শব্দের অর্থ বলতে পারো। আমি কিছুক্ষণ সময় দিচ্ছি, তারপরে এটি নিয়ে কথা বলছি। তুলা এবং তুলা, প্রথমটি হ্রস্বকার এবং পরেরটি দীর্ঘকার। মিস্টার খান, আমি এখানে দুইটি শব্দ লিখেছি, একটা তুলা হ্রস্বকার এবং আরেকটি লিখলাম দীর্ঘকার। এই দুটির কোনটি কি অর্থে ব্যবহৃত হয় তোমাদের সেটি বলতে হবে। ওকে, যদি না পারো সমস্যা নেই, না পারলে আমি তো বলবোই।
দেখো, প্রথমটি ব্যবহৃত হয় যখন আমরা তুলা শব্দটি দেখব, তখন এটি ব্যবহৃত হয় দাঁড়িপাল্লা অর্থে। এটি ব্যবহৃত হয়, আমি বড় করে লিখতেছি যাতে তোমরা বুঝতে পারো, দাঁড়িপাল্লা। এটি ব্যবহৃত হয় দাঁড়িপাল্লা অর্থে। আর যদি আমরা দীর্ঘকার দেই তাহলে এটি ব্যবহৃত হবে কার্পাস অর্থে। হ্যাঁ, গুড। কোনো ভারী জিনিস উপরে ওঠানো, যেটাকে বাটখারা বলে থাকো তোমরা,